সুপ্রিয় দর্শক, আমি তাজওয়ার মাহমিদ স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। ২ জুন আবারও বিএনপিকে যমুনায় আলোচনায় ডেকেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এই প্রসঙ্গে মন্তব্য করেছেন, সংস্কারের নিয়ে কলা দেখাচ্ছে সরকার, আর একই আলোচনার কয়বার উদ্বোধন করা লাগে। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, আলোচনাতেই সাম্প্রতিক জটিল সমস্যার সমাধান হবে। প্রথম দফার আলোচনার ধারাবাহিকতায় দ্বিতীয় দফার আলোচনায় কী ফল হতে পারে, সংস্কার এবং নির্বাচনের পথে বাধা কোথায়, প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় আলোচনায় ফল কি, সমসাময়িক নানা বিষয় নিয়ে আমাদের সঙ্গে কথা বলতে উপস্থিত হয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক তাসনুমা জাবিন এবং জি9 এর সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শান্ত। দর্শক, আপনারা এই আলোচনায় অংশ নিতে পারেন, এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নাম্বারে, ছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন আমাদেরকে। আলোচনার শুরুতে জানিয়ে দেবো এখনকার প্রধান শিরোনামগুলো। কয়েকটি অনিবন্ধিত দল নির্বাচন না চাইলেও গণতন্ত্রের পথ আটকাতে পারবে না, ভোট হতে হবে ডিসেম্বরের মধ্যেই, হুঁশিয়ারি বিএনপির। প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে প্রশ্ন। কাতারেও গোপনে করিডোর নিয়ে আলোচনা করেছে সরকার, অভিযোগ আমির খসরুর। বিদেশি স্বার্থ রক্ষার চেষ্টা কিনা প্রশ্ন, দেশকে অস্থিতিশীল না করার আহ্বান। জুলাই হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির বিরুদ্ধে অভিযোগ দাখিল কাল, সরাসরি সম্প্রচার করা হবে ট্রাইব্যুনালের বিচার কাজ। নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে জামায়াত ইসলামীর করা আপিলের রায় রোববার, আইনি লড়াইয়ে জয় পাওয়ার আশা দলটির আইনজীবী ও নেতাদের। টানা বৃষ্টিতে সিলেটের নগরীতে জলাবদ্ধতা, ভোগান্তি চরমে, পাহাড়ি ঢল বাড়ছে, নদ নদীর পানি, দেশের উত্তর পূর্বে স্বল্পমেয়াদী বন্যার পূর্বাভাস। আমরা প্রথমে একটু সাখাওয়াত হোসেন শান্ত আপনার কাছে দিয়ে শুরু করি। সেটি হচ্ছে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যমুনায় আবারও বিএনপিকে ডেকেছেন আলোচনার জন্য, এবং এটি সম্ভবত তৃতীয় দফার আলোচনা হতে যাচ্ছে, যেটি বিএনপি প্রথম ডাক পেয়েছে। এবং এই আলোচনাকে কেন্দ্র করে আজকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন যে আবার ডেকেছেন 2 তারিখে তৃতীয় পর্বের আলোচনার আবার শুভ উদ্বোধন হবে। কেন উদ্বোধন কয়বার করতে হয়, এই সংস্কার নিয়ে আর কতবার উদ্বোধন করবেন? বিএনপিকে আসলে আলোচনায় এখন আর ভরসা পাচ্ছে না, নাকি বিএনপি আলোচনায় যেতে ইচ্ছুক না? দেখেন, যে আলোচনায় ডাক নিয়ে আজকে সংবাদ মাধ্যমে বেশ একরকম ভার্চুয়াল মিডিয়া সহ একটা শোরগোল, বিএনপি ডাক পেয়েছেন আলোচনায়। এই আলোচনাটি ঠিক সমস্যা উত্তরণ, সাম্প্রতিককালে যে সমস্যা তৈরি হয়েছে নির্বাচনকে কেন্দ্র করে, নির্বাচন ডিসেম্বর, নির্বাচন জানুয়ারি, নির্বাচন ফেব্রুয়ারি, নির্বাচন জুন, এরকম নানান যে ডেডলাইন, এবং সেটা নিয়ে যে সংকটটা তৈরি হয়েছে সেই সংকট থেকে উত্তরণের আলোচনা এটা নয়। কিংবা এনসিপি এবং বিএনপি যে মুখোমুখি, বিএনপি প্রথমে 3 জন উপদেষ্টার পদত্যাগ দাবি করলো, এনসিপি আবার পাল্টাপাল্টি তাদের আবার বিএনপি পন্থী আখ্যা দিয়ে 3 জনের পদত্যাগ দাবি করলো। সেই সংকট থেকে উত্তরণ এবং গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর মধ্যে যে দূরত্ব বাড়ছে, তাদের যে ফ্যাসিবাদ সুবিধা প্রাপ্ত হওয়ার সুযোগ তৈরি হচ্ছে, সেটা নিরসনের আলোচনার ডাকও এটা নয়। এইটা একটা রুটিন আলোচনা। সেটা হচ্ছে এই সংস্কার কমিশন এর আগেও বিভিন্ন দলকে রেখেছে, আলোচনা করেছে। দ্বিতীয় দফা আবার তারা আলোচনা শুরু করবে, তার প্রারম্ভিক একটা আলোচনা। ফলে এইটা যেরকম আলোচনায় সমস্যার সমাধান সম্ভব, ডায়ালগ ইজ ভেরি ইম্পর্টেন্ট টু সলভ দ্য প্রবলেম, কিন্তু সেই প্রোগ্রাম এটা আসলে না, যতদূর মনে হচ্ছে যে ওই দ্বিতীয় দফার। এটা হলো একটা। এখন এই সংস্কার নিয়ে এভাবে ডাকার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যেই দলগুলিকে নিয়ে সরকার প্রশ্নবিদ্ধ হচ্ছে নির্বাচন নিয়ে, নানান ইস্যু নিয়ে, তাদের সঙ্গে বসা উচিত। ধরেন একটা সিম্পল ইকুয়েশন, আপনি ডিসেম্বর ইলেকশন অথবা জুন ইলেকশন, যারা ডিসেম্বরে চায় তারা কেন চায় সেই ব্যাখ্যাটা তারা দিচ্ছে। বলছে যে ইলেকশন যত দীর্ঘায়িত হবে তত মানুষের ভোটের যে অধিকার প্রয়োগের যে আকাঙ্ক্ষা সেটা দীর্ঘায়িত হবে। ইলেকশন যত দীর্ঘায়িত হবে তত বেশি এইখানে বিনিয়োগ স্লো হবে, দীর্ঘায়িত হবে। ইলেকশন যত দীর্ঘায়িত হবে তত এখানে কর্মসংস্থান তৈরির যে সম্ভাবনা সেটা দীর্ঘায়িত হবে। ইলেকশন দীর্ঘায়িত হলে ব্যবসায়ীরা হতাশ হয়ে পড়ছে,
বিদেশি বিনিয়োগ আসছে না, এরকম অনেক অনেক বিষয় আছে। এই জন্য বলছে দ্রুত নির্বাচন। এখন দ্রুত নির্বাচনের পক্ষে যারা না, তাদের যুক্তি কি? সংস্কার আর বিচার। সংস্কার এবং বিচারের প্রশ্নে যেই সব বিষয়ে সব দল মোটামুটি একমত হয়েছে সরকারের সঙ্গে, তার কোনো সংস্কারকে এই সরকার শুরু করতে করেছে। তাহলে যেই ইস্যুগুলোতে 6 মাস আগেই বা 4-5 মাস আগেই লিখিতভাবে দিল এবং সব দলগুলির মিলে গেল যে এই সংস্কারের সবাই একমত, যেগুলি নিয়ে ডিবেট আছে, ভিন্ন মত আছে, সেটা নিয়ে সরকার সময় নিতে পারে যে ঐক্যমত্যের জন্য। ঐক্যমত্য কমিশন দরকার হলো যেখানে দ্বিমত সেটাকে একমতে আনার জন্য। কিন্তু যেটা অলরেডি একমত আছে সেই সংস্কারগুলোতে ওনারা কতটুকু এগিয়েছেন। তাই আপনার মনে আছে নিশ্চয়ই 2001 সালে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন লতিফুর রহমান। জানা গেল দায়িত্ব নিয়ে প্রথম রাতে তিনি ফাইল ওয়ার্ক করেছেন এবং পরের দিন ওই রাতেই অর্ডার করে 30 জন সচিবকে ট্রান্সফার করে দিলেন। এটাকে বলে প্রথম রাতে বিড়াল মারা। সে ওই যে প্রশাসনের লোক সতর্ক হয়ে গেল যে এইখানে অন্য কোনো ইন্টেনশন খাটিয়ে লাভ হবে না, বাংলাদেশে তো প্রধান বিচারপতিও সরে গেছে, লাভ হবে না, সেটা হয়েছিল। কিন্তু এরা দায়িত্ব নেবার পরে এইরকম চমক দেখানোর মতো কিছু করতে পেরেছে না? বাংলাদেশে তো প্রধান বিচারপতি সচিব তো গেছে, কিন্তু প্রধান বিচারপতিরাও কিন্তু অনেক আমি বলছি অপসারণ হয়েছে। পরিবর্তনের পরে এই সরকার দায়িত্ব নেওয়ার পরে না প্রশাসন বা পুলিশ কাউকে নিউট্রালাইজ করতে পারলো। পুলিশের পোশাক বদল ছাড়া কি পরিবর্তনটা হয়েছে? মানবিক পুলিশিং হয়েছে। পুলিশের মধ্যে যে ফ্যাসিবাদের ভূত চেপে বসছিল সেখান থেকে আমরা সরে আসতে পারছি। আমরা যে প্রশাসনের মধ্যে যে ফ্যাসিবাদের দোসররা সবাই, অলমোস্ট সবাই যে আছে, সেখানে কি আমরা প্রতিকার আনতে পেরেছি? আমরা কি বিচার বিভাগকে কিছু করতে পেরেছি? সেগুলি করতে পারে নাই। রাজনৈতিক দলগুলো গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি যারা, তাদের ঐক্য ধরে রাখবার জন্য সরকারের অভিভাবকের দায়িত্ব নিতে হয়। সরকার সেই অভিভাবকত্ব দেখাতে ব্যর্থ হয়েছে। তাদের ইনক্লাইনেশন টু সাম স্পেসিফিক পলিটিক্যাল পার্টিজ, যেটা অন্য দলকে ক্ষুব্ধ করেছে এবং সন্দেহের জন্ম দিয়েছে। কিন্তু তাদের তো এটা হবার কথা ছিল না। তারা গণ অভ্যুত্থানের সকল শক্তির, এই পক্ষে সকল শক্তির প্রতিনিধি তারা। তাদের আচরণ হবে অভিভাবকের আচরণ। যদি এদের মধ্যে রাজনীতি একটা কৌশলের খেলা, স্বার্থের দ্বন্দ্ব থাকবে এখানে, যদি আমি ওই জায়গাটাই যাই, দলে দলে লাগবে, তাদের কাজ হলো এটা মিনিমাইজ করা। ন্যারো ডাউন করে যদি 30 সেকেন্ডে বলে যে বিএনপি কি তাহলে এখন মানে আলোচনার দিকে যেতে অনাগ্রহী নাকি? আলোচনার দিকে একটা রাজনৈতিক দল যেতে কখনোই অনাগ্রহী হয় না, কিন্তু সে আলোচনার বিষয়বস্তু কি, মোটিভ কি, সেটা খুব গুরুত্বপূর্ণ। বিএনপি মহাসচিব আর আওয়ামী লীগের সেক্রেটারির এরকম দীর্ঘমেয়াদী আলোচনার নজিরও তো আছে, কোনো সমাধান এসছে? সুতরাং এই সরকারকে প্রথমে এনশিওর করতে হবে যে আমরা ডিসেম্বরে না চেয়ে জুনে নির্বাচন চাই, কারণ এই 6 মাস হাতে টাইম পেলে আমরা এই কাজগুলো বেশি করব, এই সংস্কার করব, এই বিচার করব, এতগুলা চার্জশিট দিব এবং এই সেক্টরে এই উন্নতিটা করব। সেই জন্য আমাদের জুন পর্যন্ত দেন, সে কথা তো সরকার বলছে না। সেই ক্ষেত্রে শেষ করি আমি, সেই ক্ষেত্রে যদি এরকম হয় এবং যে 30টি রাজনৈতিক দল, একটা নয়, প্রধান উপদেষ্টা ওটাও ভুল বলেছেন যে একটি রাজনৈতিক দল শুধু নির্বাচন চায় না, 30টি রাজনৈতিক দল নির্বাচন চায়। সেই ক্ষেত্রে তারা বলতে পারে যে হ্যাঁ, জুনের মধ্যে হলে আপনি যা যা করবেন বলছেন, আমরা সর্বত্র সহযোগিতা করব, ডিসেম্বরের মধ্যে সেগুলা পারবেন, আসেন নির্বাচনের রোডম্যাপ দেন আর সংস্কার করেন, বিচার করেন। আবার আসবো আপনার কাছে। আপনি নিশ্চয়ই শুনেছেন আপনার সহ আলোচক কি বলেছেন। একটা কথা অনেকেই বলে থাকেন যে প্রধান উপদেষ্টা বা এই সরকারের ইনক্লাইনেশন টুয়ার্ডস স্পেসিফিক পলিটিক্যাল পার্টি বা অর্গানাইজেশন, আপনারা যেহেতু অনিবন্ধিত, যেটা বারবার কিন্তু আজকেও বিএনপির নেতারা বলেছেন যে একটু অনিবন্ধিত দল, তারা আসলে নির্বাচন চায় না। তো এই বিষয়ে আপনার মন্তব্য কি, এবং আপনাদের প্রতি সরকারের যে মানে একটা অভিভাবকত্ব সুলভ যে আচরণ আছে, সেটাকে আপনারা কিভাবে মানে ডিফেন্ড করেন অন্যরা যে অভিযোগটা করছে? ধন্যবাদ আপনাকে, আমার সহ আলোচক এবং দর্শক যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা। আপনি যেটা বললেন আমরা একটা দল অনিবন্ধিত একটা দল নির্বাচন চায় না, দ্যাট ইজ এনসিপি নির্বাচন চায় না, এই স্টেটমেন্টটাই হচ্ছে সম্পূর্ণ ভুল। আমরা কখনোই বলি নাই আমরা নির্বাচন চাই না, বা আমাদের কার্যকলাপেও কখনোই এটা প্রকাশ পায় না যে আমরা নির্বাচন চাই না। বাংলাদেশের মতো একটা দেশে যেখানে গণতান্ত্রিক ট্রান্সফরমেশনের জন্য আমরা শুরু থেকে কথা বলছি, সেখানে নির্বাচন মাস্ট অবশ্যই।
কিন্তু আমরা বারবার যে কথাগুলো ইভেন এটাও আমরা বলি নাই যে ডিসেম্বরে আমরা নির্বাচন চাই না, আমরা এটাও বলেছি যে যে মৌলিক সংস্কারগুলোর জন্য আমরা জোর দাবি জানাচ্ছি সেটা আমাদের দলীয় না, জাতির স্বার্থে বা জাতীয় যেসব বিষয় নিয়ে সেই সংস্কারগুলো যদি সব পক্ষ রাজি হয়ে যায় তাহলে ডিসেম্বরে কেন, আরও আগেই নির্বাচন সম্ভব। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বিভিন্ন মানে গত কয়েক সপ্তাহের মধ্যে যদি আমি বলি যে আমাদেরকে যেভাবে পোট্রে করা হয় তার মধ্যে এই নির্বাচন কেন্দ্রিক যেভাবে পোট্রে করা হয় সেটা হয় যে আমরা যে কোনো কিছু বললেই নির্বাচন পেছানোর জন্য অথবা দল গোছানোর জন্য অথবা হচ্ছে সরকারের সাথে সুর মিলিয়ে হচ্ছে আমরা নির্বাচনটা চাই না বা পিছাতে চাই। এটা একদম সম্পূর্ণ মানে ভুল একটা স্টেটমেন্ট। কারণ হচ্ছে আমরা মৌলিক সংস্কারগুলোর পক্ষে, এই যে আজকে দ্বিতীয় দফা, আপনি জানেন আমি কিন্তু ভাইয়ের সাথে একমত যে 121টা সুপারিশ কিন্তু সরকার বলেছিল নিজেরাই অধ্যাদেশের মাধ্যমে কিন্তু করে ফেলতে পারবে। সেটা কিন্তু খুব একটা রিসেন্টলি সমকালে গতকালই এটা এসেছে, খুব একটা অগ্রগতি কিন্তু আমরা সরকারের পক্ষ থেকে দেখি নাই। এটা কিন্তু আমাদেরকে মানে আমরা ভেবেছিলাম যে সরকার এটা করে ফেলবে, যে 121টা সবাই একমত হয়েছে। কিন্তু এই যে মৌলিক সংস্কার বলছি আমরা, এই পয়েন্ট ক্ষেত্রেও বারবার যে ডায়লগ হচ্ছে এটাকে আমরা খুব পজিটিভলি দেখি। প্রথমেই কিন্তু জাতীয় ঐকমত্য কমিশন বলেছিল আমরা প্রথম দফায় এইগুলোতে এসেছি, আমরা সেকেন্ডবার আবার বসবো। কিন্তু আপনি দেখেন যে যতই বক্তব্য দেখ, সালাউদ্দিন সাহেব যা বক্তব্য দেখ বা যতই ডিনাই করুক, ওনারা কিন্তু বসছেন, কথা বলছেন। এটাকে আমি অলরেডি সংস্কারই মনে করি। এই পরিবেশটা কিন্তু আপনি জুন জুলাইয়ের আগে, অগাস্টের আগে আমরা কিন্তু দেখি না। আমরা তিক্ত কথা হয়তো বলছি, হ্যাঁ, প্রত্যেকটা রাজনৈতিক দল আরেকটা রাজনৈতিক দলকে কিন্তু উত্তর দিচ্ছি, ক্রিয়া প্রতিক্রিয়া হচ্ছে, কথাবার্তা হচ্ছে, তর্ক হচ্ছে, কিন্তু আমরা কিন্তু বসছি। হ্যাঁ, এবং দোসরা জন্য আমি বলি, হ্যাঁ, বসার পরে আসলে ফলটা কি বের হচ্ছে, মানে সরকারের প্রতি কি বিএনপির আস্থা বাড়ছে বা আপনাদের আস্থা তো কমছে না সরকারের প্রতি, মানে চেঞ্জটা যেটা স্ট্যাটাস কো ছিল সেখানেই আছে। কেন আছে আমি বলি, মৌলিক সংস্কারের মধ্যে কি কি আছে। হ্যাঁ, আমরা যে একদম বেসিক যে কয়েকটা চাচ্ছি, আমরা কেন চাচ্ছি, আমরা চাচ্ছি যে সবচেয়ে খারাপ মানুষটাও যদি প্রধানমন্ত্রী হয় সেও যাতে হাসিনা হতে না পারে। এটা কি শুধু এনসিপির জন্য, যে এটা তো শুধু এই নিয়মটা তো আমরা শুধু এনসিপির জন্য সেট করতে চাচ্ছি না, আমরা প্রত্যেকটা মানুষ আমরা একমত যে আমাদের দেশে একটা গণতান্ত্রিক ট্রান্সফরমেশন লাগবে, আমরা সেই পথে যাচ্ছি। তাহলে আমরা কেন প্রধানমন্ত্রীর মেয়াদ, ক্ষমতা, একই ব্যক্তি সংসদে দলের নেতা প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, এবং জাতীয় সাংবিধানিক কাউন্সিল যেটা এনসিসির মাধ্যমে বিভিন্ন এই দুদক, নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশন, এইসব জায়গাগুলোতে যাতে নিরপেক্ষ, মানে যারা প্রধানমন্ত্রীকে দায়বদ্ধ রাখবেন তারাই যদি প্রধানমন্ত্রী যদি তাদেরকেই দেয়। আমরা বলছি যে এই সমস্যাগুলো 53 বছর বাংলাদেশকে ভুগিয়েছে। এখন আপনি বলতে পারেন যে এই বারবার সংলাপ হচ্ছে, কোনো তো রেজাল্ট আসছে না, তাহলে আমরা জনগণের কাছে যাব, জনগণ আমাদেরকে দিবে। আপনার কি মনে হয় যে শুধু রাজনৈতিক দলের কারণেই আজকে আমরা গণ অভ্যুত্থান সফল হওয়ার পর আমরা নির্বাচন সংস্কার বিচার চাইতে পাচ্ছি? তা কিন্তু না। রিয়া গোপ কেন মারা গিয়েছিল, কোলের আহাত কেন মারা গিয়েছিল, ফায়াজ কেন মারা গিয়েছিল, তাদের এই মৃত্যুর প্রতিদান তখনই আসবে। আমাদের এটা দায়িত্ব, প্রত্যেকটা মানুষের আমাদের দায়িত্ব যে দেখেন আমাদের এই শহীদের বিনিময়ে আমরা আজকে বাংলাদেশ পেয়েছি, আমরা এটা চেঞ্জ করছি, হ্যাঁ, এই রুলটা চেঞ্জ করছি, তাদের স্বার্থে আমরা এক পেজে আসছি। এবং এই মানুষগুলাকে আর কাছে আমরা যাই, আমরা যদি বিএনপি, জামাত, এনসিপি যদি জাতীয় ঐকমত্য কমিশনের সাথে একমত হতে না পারে, তাহলে আমরা গণভোট করে জনগণকে জিজ্ঞেস করি প্রত্যেকটা পয়েন্ট ধরে, আপনারা কি এনসিসি চান? হ্যাঁ, না। যদি না চাই হবে না। আপনারা কি জাতীয় সংসদ আগে চান, না গণপরিষদের হয়ে একটা নির্বাচিত গণপরিষদ সংবিধান করুক তা চান? যদি না চাই হবে না, এটা হচ্ছে পরিষ্কার কথা। কিন্তু আমাদের কথা হচ্ছে যে এটা না হয়ে এত বড় নজিরবিহীন একটা গণ অভ্যুত্থানের পরে শুধুমাত্র একটা নির্বাচন দিয়ে আবার রেজিম পরিবর্তন, এটা আমাদেরকে খুব ভাবাচ্ছে। কেন ভাবাচ্ছে? কারণ আমরা এখন ওই রক্তের বিনিময়ে, আমরা তখন আপনি মনে আছে 71 রক্তের বিনিময়ে এসেছিল, আমরা কিন্তু সেটার আমরা কিন্তু সেই স্বপ্নটা পূরণ করতে পারি নাই দেখে 90-এ আবার রক্ত দিয়েছে, 24-এ আবার রক্ত দিয়েছে। আমরা এই রক্তপাতটা বন্ধ করতে চাই এবং স্থায়ী বন্দোবস্ত করতে একটা স্থায়ী বন্দোবস্ত। অসংখ্য ধন্যবাদ। স্বাগত শান্ত ভাই, আপনার কাছে, আপনি নিশ্চয়ই শুনলেন আপনার সহ-আলোচক কি বলেছেন, কিন্তু একইভাবে আসলে তাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার সঙ্গে তো নিশ্চয়ই বিএনপির মানে যেটা তারা চাচ্ছেন গণপরিষদ নির্বাচন, সেটা তো আসলে বিএনপি এখনই চাচ্ছে না। এখানে তো নিশ্চয়ই ফারাক আছে। এর পাশাপাশি কি আমরা দেখা যাচ্ছে যে প্রধান উপদেষ্টার প্রতিও বিএনপির
অনেকে নাখোশ হয়ে যাচ্ছেন জাপানে বিশেষ করে বক্তব্য দেওয়ার পর। আজকে গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন যে আমরা আসলে ভুল মানুষ চিনতে ভুল করেছি। এরকম বক্তব্য কেন আসছে আসলে? সেটা কি আসলে জাতীয় ঐক্যের জন্য খুব একটা ভালো? না, জাতীয় ঐক্যের জন্য মোটেই ভালো না, বরং এই বিভেদটা বাংলাদেশের গণতন্ত্রে উত্তরণের যে যাত্রা সেটাকে ব্যাহত করবে। আমাদের মানবাধিকার এবং বাক স্বাধীনতার জন্য দীর্ঘদিন ধরে যে লড়াই, তার যে অর্জনের আকাঙ্ক্ষা মানুষের আছে সেটাকে ব্যাহত করবে। দেশের রাজনৈতিক কালচার পরিবর্তনের যে চেষ্টা আকাঙ্ক্ষা মানুষের সেটাকে ব্যাহত করবে এবং এক পর্যায়ে বাংলাদেশের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়তে পারে। ইন দ্যাট সেন্স যে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি বিএনপিকে এমনভাবে তার সরকার পোর্ট্রে করে যে বিএনপি তাড়াতাড়ি নির্বাচন চাচ্ছে শুধুমাত্র ক্ষমতা ভোগ দখলের জন্য, তাদের গণতন্ত্রের প্রতি কমিটমেন্ট নাই, তখন বিএনপির তরফ থেকে কিন্তু এই পাল্টা উত্তরটা অবধারিতভাবে আসবে বা অলরেডি আসা শুরু করেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের গণতন্ত্রের প্রতি কি কন্ট্রিবিউশন আছে। 16 বছরে বাংলাদেশে 3টা ভুয়া নির্বাচন হয়েছে। ওই 3টি নির্বাচনের একটি নির্বাচনকে নিয়ে তিনি দেশে বা বিদেশে করে স্টেটমেন্ট করেছেন যে এটা ফেক নির্বাচন হয়েছে, এখানে মানুষ ভোট দিতে পারে নাই, অটো নির্বাচন, বিনা ভোটের নির্বাচন, রাতের নির্বাচন দিয়েছেন? করেননি। বাংলাদেশে ব্যাপক গুম খুন হয়েছে, আয়না ঘরের বিষয়ে চাউর হয়েছে, অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন বলে যে আল জাজিরা শেখ হাসিনা সাঙ্গপাঙ্গদের নিয়ে রিপোর্ট করেছে। বিএনপি, জামায়াত ইসলাম সহ ডান বাম বহু দলের নেতাকর্মীরা জেল জুলুম হুলিয়া মাথায় নিয়ে সংগ্রাম করেছে, জেল খেটেছে, গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে। তাদের কন্ট্রিবিউশন আছে, দোষ ত্রুটি সবারই কম বেশি আছে, কিন্তু তারপরেও কন্ট্রিবিউশন আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস কি কোনোদিন বাংলাদেশের এই সব গুম খুন মানবাধিকার হরণ নিয়ে কোনোদিন একটা স্টেটমেন্ট করেছেন যে গণতান্ত্রিক দেশে এটা হতে পারে না? তাতে ইন্টারন্যাশনালি তিনি তো অনেক ইনফ্লুয়েন্সিয়াল, আজকে নতুন না, কিছু করেছেন, করেননি। এগুলা না করার পরে একটা কথা বলছি, না করার পরেও তাকে সবাই অভিভাবক মেনেছিল, এখনো মানছে। এখন কিছু দূরত্ব তৈরি হলো, এখনো মেজরিটি বিএনপিরও নেতৃত্ব বিভিন্ন জায়গায় মনে করে যে ডক্টর ইউনূসের পক্ষে সম্ভব, যদি তারা অন্যর দ্বারা ইনফ্লুয়েন্সড না হয়ে স্বাধীন চিন্তা থেকে দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে একটা গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজনের পথে যায়। আপনি সংস্কার অনেক করতে পারবেন, সংস্কার তো সবারই চাওয়া এবং চলমান প্রক্রিয়া। আপনি দেখেন যে দলের প্রধান এবং সরকার প্রধান একই ব্যক্তি না হলেই যে সমাধান হয়ে যায়, এই নজির কিন্তু অনেক জায়গায় নেই। ইন্ডিয়াতে আপনার বিজেপি কি করেছে, তাদের মোদি প্রধানমন্ত্রী হচ্ছে, অমিত শাহ অন্য কাউকে দলের প্রধান করছে। বিজেপি মন্ত্রী হলে থাকতে পারে না, এই যে চেঞ্জ হচ্ছে মানে একই ব্যক্তি না। তাতে কি ইন্ডিয়ায় আপনার ওরা কংগ্রেসকে, বাংলাদেশে হাসিনা যেভাবে বিএনপিকে 30 সিট ধরিয়ে দিয়ে বা 5-7 সিট ধরিয়ে দিয়েছে, ইন্ডিয়ায় বিজেপি তো সংবাদ মাধ্যম ব্যবহার করে, তাদের প্রশাসন ব্যবহার করে, অর্থ ব্যবহার করে, অবৈধ ব্যবহার করে মোদি তো কংগ্রেসের সঙ্গে একই আচরণ করেছে। তাতে কি লাভ হয়েছে? আসলে এই সংস্কৃতির সংস্কার দরকার। শেখ হাসিনা বাংলাদেশের সংবিধানকে কেটে ছেড়ে যাচ্ছে তাই করেছে। তারপরও সংবিধানের কোথাও কি লেখা ছিল যে রাতে ভোট করা যায়? কোথাও কি লেখা ছিল বিনা ভোটে এরকম 154 জন অটো থেকে এমপি হয়ে সরকার গঠন করা যায়? কোথাও কি লেখা ছিল আয়নাঘর করে প্রতিপক্ষকে এইভাবে আটকে রাখা যায়? কোথাও লেখা ছিল যে ইচ্ছা মতো গুমখুম করা যায়? তারপরে তো করেছে। নির্বাচন কমিশনকে যথেচ্ছ ব্যবহার করেছে, বিচার বিভাগকে ব্যবহার করে যার তার বিরুদ্ধে রায় দেওয়াইছে। সুতরাং এগুলো করেছে তো হাসিনা, মানেনি। তাহলে লাগবেটা কি? লাগবে হচ্ছে সংবিধানে যা আছে তার বাইরে গেলে কেউ তার কঠিনতম শাস্তি নিশ্চিত হয়, এক্সিকিউট করে দেখাইতে হবে যে শেখ হাসিনা এবং তার দলের এই সংবিধান লঙ্ঘনের দায়ে তার এই শাস্তি হচ্ছে। ভবিষ্যতে যারা আসবে তাদের জন্য এটা নজির হিসেবে রাখতে হবে, যাতে এখনো তারা জনগণের চাপে, জনগণের হাতে ভোটের অধিকারটা ফিরিয়ে দিলে জনগণের চাপে থাকে, এবং সেই শর্ত ভঙ্গ করলে বিচারের মুখোমুখি অবধারিত হবে। এই দুইটা শর্তই একটা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে। তাসলিমা জাবিন, আপনি শুনলেন, কিন্তু একটা প্রশ্ন বারবারই আসে যে সংবিধানের যখন আপনারা ছুঁড়ে ফেলার কথা বলেন তখন কিন্তু রাষ্ট্রের যে অস্থিতিশীলতা সেটা আরও বাড়বে এমন আশঙ্কা অনেকেই করেন। এবং যেমনটি শাখাওয়াত হোসেন শান্ত বলছিলেন যে আসলে সংবিধানের কোথাও তো আসলে স্বৈরাচার হয়ে যাওয়ার কথা উল্লেখ নাই, কিংবা ধরেন মিলিটারি কু হলো সেখানে তো তারা সংবিধানই রদ করে দেয়। সেইখানে আসলে আপনারা সংবিধানকে এত বেশি প্রায়োরিটি কেন দেন, সেটা আমার প্রশ্ন। আরেকটি প্রশ্ন হচ্ছে যে বিএনপি নেতা আজকে মির্জা আব্বাস তিনি বলেছেন যে নির্বাচন নিয়ে একটি মহল জাতিকে ব্ল্যাকমেইল করছে। আপনাদের দিকে হয়তো
আঙ্গুল তুলেছেন, আপনি এই বিষয়ে কিছু বলবেন। আচ্ছা, যে সংবিধানে এটা সরকারের দিকেও আঙ্গুল তুলতে পারে, আপনি এনসিপি কে খেপাচ্ছেন কেন? না না, খ্যাপার কিছু নাই, আমি তো একটা কথা বলতে এসেছি। সংবিধানে রাতের ভোটের আটকানোর কথা বলা হয় নাই, কিন্তু সংবিধানে রাতের 3টা অবৈধ নির্বাচনের কথা কোথাও লেখা নাই, কিন্তু সংবিধান হাসিনাকে আটকায়ও নাই। সংবিধান হাসিনাকে স্বৈর শাসক হতে ফ্যাসিলিটেট করেছে। আমরা এখন আমরা এই যে ছুঁড়ে ফেলে দেওয়া এই কথাটা, এই টোনিংটা খুব নেগেটিভ শোনায়। কিভাবে একটু বুঝিয়ে বললে আপনি আমার দেখেন, বুঝতে সুবিধা হতো। আপনি দেখেন নির্বাচন কমিশনকে আপনি যে বললেন শাস্তি দিয়ে জুডিশিয়ারি, প্রধান বিচারপতি থেকে শুরু না, করে একটু সংবিধানের কোন ধারা শেখ হাসিনা 55 ধারায় কি আছে, করতে পারতো? 55 অনুচ্ছেদে আছে যে একটা যখন উনি প্রধানমন্ত্রী যেরকম ধারণ করবে পুরো মন্ত্রী পরিষদ সেই রূপ ধারণ করবে। 48(3) অনুচ্ছেদে তার সুপারিশ ক্রমেই হচ্ছে আপনার বিচারপতি নিয়োগ হবে। এখন প্রত্যেকটা অনুচ্ছেদ এবং আপনি দেখেন আমাদের কি হচ্ছে মন্ত্রী পরিষদ শাসিত, অন্য জায়গায় কিন্তু আমাদের এখানে হচ্ছে প্রধানমন্ত্রী শাসিত, মানে একজন মন্ত্রীও নির্বাচিত হয়ে আসেন, প্রধানমন্ত্রীও নির্বাচিত হয়ে আসেন। অন্য জায়গায় কিন্তু হচ্ছে প্রধানমন্ত্রী হয় মন্ত্রীদের মধ্যে প্রথম সহকর্মী, কিন্তু আমাদের এখানে উনি হচ্ছে প্রধান, ওনার অধীনে বাকি মন্ত্রীরা, উনি যখন খুশি তাকে যে মন্ত্রণালয় দিতে পারবে, যে মন্ত্রণালয় থেকে বের করতে পারবে, এবং তাকে যে যোগ্য না তাকে ওই মানে সব কিছু তার হুকুমের মধ্যে হবে। এবং 70 অনুচ্ছেদ দিয়ে তো সে পুরা হাত পা বেঁধে রেখেছে। তারপর আপনি দেখেন যে আমরা কি চাচ্ছি, আমরা এখন চাচ্ছি মন্ত্রী পরিষদ শাসিত শাসন ব্যবস্থা। এতদিন ছিল প্রধানমন্ত্রী শাসিত শাসন ব্যবস্থা। আপনি প্রধানমন্ত্রী যে একই দলের না থাকলে আপনি জাতীয় কাউন্সিলের এনসিসির মাধ্যমে যদি আমি নির্বাচন কমিশনের একটা স্বাধীন নিরপেক্ষ যদি নির্বাচন কমিশন দিয়ে যদি আমি নির্বাচন সুষ্ঠু করতে পারি, তাহলে কি হবে, সেই নির্বাচন কমিশন সব দলের জন্য নিরপেক্ষ থাকবে। আমরা তো দেখেছি প্রধানমন্ত্রী এই আইন শৃঙ্খলা নির্বাচন কমিশন এই জুডিশিয়ারিকে, যদি প্রধান বিচারপতি সিনহার কথা ঠিক হয়ে থাকে, প্রধানমন্ত্রী সামান্য একজন কর্মচারী সিনহাকে বের করে দিয়েছে দেশ থেকে। তাহলে এগুলো তো আমরা দেখেছি, আমরা কিন্তু এগুলোতে ব্লক দিতে চাই এবং সুস্পষ্টভাবে এই মৌলিক সংস্কারে কিন্তু জাতীয় ঐক্যমত্য কমিশন সুস্পষ্টভাবে কিন্তু এই প্রত্যেকটা জিনিস লিখে বলে দিয়েছে। এবং আপনি দেখেন যে প্রধানমন্ত্রী যখন আরেকটা মন্ত্রণালয়কে, মানে তার গত হাসিনার আমলের কথা বলছি, তার নিজস্ব একটা মন্ত্রণালয় ছিল যেখানে 6 জন মন্ত্রী মর্যাদার উপদেষ্টা ছিল, 6 জন অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, সহকারী সচিব ছিল। সেই প্রধানমন্ত্রীর সচিবালয় অন্যান্য মন্ত্রী দ্বারা যেসব মন্ত্রণালয় চালিত হতো সেগুলোর উপর হুকুমদারি করত। তো এগুলো তো সব কিছুই ছিল। প্রধানমন্ত্রী তো এই সংবিধানকে ব্যবহার করেই কোনো প্রশ্ন না রেখে, যেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্য আওয়ামী লীগ সংগ্রাম করেছে, সবার অমতে গিয়ে পঞ্চদশ সংশোধনী এনে সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সে বাতিল করেছে। তার নিজের দলেও এটার এগেনস্টে ছিল, বিচারকরাও এটার এগেনস্টে ছিল। আমি একটু শেষ করি, এই 2/3 তো একটা পুরা একটা খোলস, এটা তো আরেকটা ম্যাজিক। এটা জনগণের, এটা আপনারা মনে করেন যে এটা জনগণ বুঝে না, জনগণ বুঝে। 2/3 মানে কি, একটা রাজনৈতিক দল ভোট পায় 35 to 40%, ধরে নিলাম 40% ভোট পায়, 100 জনে 40, তার 2/3 কত, 28%। এই 28% কি পুরো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে না, সংবিধানের মতো বিষয়ে করে না। আর এই যে গণপরিষদের কথা কিন্তু আমরা প্রথম বলছি না, এই জিয়াউর রহমান সাহেব কিন্তু 2বার সামরিক ফরমান জারি করেছেন। এটা রিসেন্টলি আমরা পড়ছিলাম, একবার 77-এ, একবার 78-এ। উনি কিন্তু প্রত্যক্ষ ভোটে প্রথমে গণপরিষদ করে সংবিধান এবং পরবর্তীতে সেটা জাতীয় সংসদে রূপান্তর করার কথা বলেছেন। পরে ওটা উনি বাস্তবায়ন কেন করেন নাই জানি না, ওইখানে ওটা লেখা নাই, কিন্তু উনি এই ফরমান জারি করেছেন। তাহলে সংবিধান বিদ্যমান থাকা অবস্থায়, জাতীয় সংসদ থাকা অবস্থায় যে গণপরিষদ করে নতুন সংবিধান প্রণয়ন করা যাবে না, এই যে বিএনপি এটা বলে, এটার খোদ উল্টো ওনাদের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান কিন্তু খোদ দেখিয়েছেন, বলেছেন, 2বার ফরমান জারি করেছেন সামরিক। তাহলে আমরা কিন্তু একদম আউট অফ দ্য নোওয়্যার, একদম মঙ্গল গ্রহ থেকে এনে কথা বলছি না। পৃথিবীর বিভিন্ন জায়গায় যেখানে যেখানে স্বৈর শাসককে কেটে বাদ দিয়ে গণতন্ত্রের দিকে যেতে হয়েছে, সেখানে কিন্তু গণপরিষদ, একটা নির্বাচিত গণপরিষদই একটা সংবিধান প্রণয়ন করেছে। এবং এই ধারাগুলাই কিন্তু আমরা এখন মৌলিক সংস্কার বলছি, যে এই ধারাগুলো কারেক্ট করতে হবে। আপনার কাছে আপনি শুনলেন সাহিত্য ভাই, আপনি অনেকগুলো কথাই বলছিলেন যে নির্বাচন দেরি হলে বিনিয়োগ আসবে না, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত হবে না,
কিন্তু আমরা যেটা রিসেন্টলি দেখলাম একটু গ্রাউন্ড রিয়েলিটি থেকে যদি বলি যে আদাবর থানায় আপনি নিশ্চয়ই দেখেছেন একজন বিএনপি নেতা লেদু হাসান, তিনি একজন মামলার বাদীকে শাসাচ্ছেন থানার ভেতরে যে বেশি বাড়াবাড়ি করলে একবারে ভিতরে ভরে দিব, তারপরে জিন্দেগি বরবাদ করে দিব, এই ধরনের কথা তিনি বলছেন। আসলে এটাও কি আমাদের যে ট্রানজিশনাল ফেজে যাচ্ছে বিএনপি নেতাকর্মীদের এমন আচরণও কি আসলে সেটাকে অনেক বেশি বাধাগ্রস্ত করছে কিনা? না, স্পেসিফিক ভাবে এটা না কেন, বাংলাদেশে ধরেন সিপিবি সহ বামপন্থী রাজনীতি করে যারা, তাদের ধরন একরকম। জামায়াত ইসলাম সহ ধর্মভিত্তিক রাজনীতি যারা করে তাদের ধরন একরকম। আর মধ্যপন্থী যে পুঁজিবাদী রাজনীতি যারা করে, পাওয়ার পলিটিক্স যারা করে, তাদের ধরন আলাদা। এবং এই ধরনের দলগুলোর মধ্যে সেটা বিএনপি হোক, সেটা পতিত ফ্যাসিবাদ আওয়ামী লীগ হোক, জাতীয় পার্টি হোক, কিংবা নবগঠিত এই এনসিপি হোক, এদের ক্যারেক্টার মোরালেস সেম। এর মধ্যে নানান ফাঁক ফোকর দিয়ে এরকম কিছু লোক ঢুকে পড়ে যারা নিজের ধান্দা বহল করবার জন্য রাজনীতিকে বেছে নেয় হাতিয়ার হিসেবে। নাহলে এনসিপি গণঅভ্যুত্থানের রক্তের মাধ্যমে উত্থিত একটা টকবগে তরুণদের দল, সেই দলের লোকরা কেন শত কোটি টাকা দুর্নীতি করে বেরিয়ে যেতে হবে, দল তার বিরুদ্ধে এত দ্রুত ব্যবস্থা নিতে হচ্ছে, তানবীরের বিষয়টা আসছে। সেই দলের লোক তাদের অনুগতদের উপদেষ্টার পিএস বানানো হবে, সে ওই হাসিনার পিএসের মতো শত কোটি টাকা দুর্নীতি করে দুদক তার এখন এনআইডি ব্লক করতে বাধ্য হচ্ছে, দেশ তাকে নিষেধাজ্ঞা দিতে বাধ্য হচ্ছে। তার মানে হচ্ছে এই দেশে কেউই আকাশ ফুঁড়ে নেমে পড়া, 24-এ নেমে পড়া ফেরেশতার দেশ না, ফেরেশতার দল নয়। সেই ক্ষেত্রে বিএনপির ব্যাপারে পজিটিভ যেটা দেখছি, এনসিপিরও পজিটিভ এটা, যে যার বিরুদ্ধে অভিযোগ আসছে হয় ব্যবস্থা নিচ্ছে অথবা শোকজ করছে, ক্ষমা চাচ্ছে। হান্নান মাসুদ তার ভুলের জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন, ক্ষমা চেয়েছেন, এইটা গুড সাইন। বিএনপির গুড সাইনটা কি, বিএনপিতে বিভিন্ন দল থেকে আসা লোকদের নিয়ে শুরুতে গঠিত হলো, আস্তে আস্তে এই দলটা রাজনৈতিক দলে পরিণত হয়েছে, কিন্তু এর স্ট্রাকচারটাই ওই যে বললাম ট্রেডিশনাল পুঁজিবাদী পাওয়ার পলিটিক্স করা দল। এইখানে নানান রকমের এরকম ফন্দি ফিকির করা লোক নাই যে তা না, কিন্তু তাদের বিরুদ্ধে অতীতে বিএনপি এতটা ড্রাস্টিক ওয়েতে অ্যাকশন নেয় নাই। এই যে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বিএনপির কয়েক হাজার নেতাকর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা, বহিষ্কার, শোকজ, এমনকি স্ট্যান্ডিং কমিটির মেম্বারকে পর্যন্ত বহিষ্কার করতে ছাড়েনি, এবং প্রকাশ্যে তারা বলছে যে আমার কোনো নেতার বিরুদ্ধে অভিযোগ আসলে সেটার সত্যাসত্য যাচাই করে দল ব্যবস্থা নিবে। এমনকি যারা অপরাধের সঙ্গে যুক্ত হচ্ছে, সেই অপরাধের দায় শুধু বিএনপির উপর না চাপিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি কার্যকর ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেয়, তাহলেও কিন্তু দল কখনো সেটা বাধা দেয়নি, বরং সহযোগিতা করেছে এবং আহ্বান করেছে যে আপনারা ব্যবস্থা নেন। বরং দল থেকে এই প্রশ্নটা উল্টা তোলা হচ্ছে এখন, যে এই সরকার বিএনপিকে বিতর্কিত করবার জন্য তাদের মধ্যে কিছু দুষ্ট লোককে এই কাজ করার সুযোগ করে দিয়ে মিডিয়ার মাধ্যমে ফলাও করে প্রচার করছে। দল তো চায় সরকার নিয়ন্ত্রণ করুক, সরকারের কাজটা কি, তারা কি করে? আপনাদের দলেও বিএনপি যেমন সারা দেশব্যাপী লোকজনের এমন চাঁদাবাজি ঘটনা যেমন আমরা দেখছি পত্রপত্রিকায়, আপনাদের দলে একদমই তরুণ দল, কিন্তু আপনাদের দলে যিনি আহ্বায়ক, তার যিনি এপিএস ছিলেন, তার বিরুদ্ধে অনেক বড় একটা শত কোটি টাকা দুর্নীতির একটা অভিযোগ উঠেছে। যদি সেটা নিয়ে আপনারা সরকারের পক্ষ থেকে বক্তব্য এসেছে, এই যে বিষয়টি এবং তানভীরের বিষয়টি উল্লেখ করলো, এই বিষয়গুলোকে আপনারা আসলে কিভাবে ডিল করবে, এবং আপনারা তরুণ একটি দলের এরকম পরিণতি কেন হলো? ধন্যবাদ আপনাকে প্রশ্নটা আনার জন্য। আমি শুরু থেকে অপেক্ষা করছিলাম আপনি কখন এই প্রসঙ্গটা আনবেন। আপনি যে বললেন এই যে আমাদের আহ্বায়কের এপিএস, এই ঘটনা যখন হয় আমার মনে হয় বেশ গতকাল রাত থেকে আজকে এখন পর্যন্ত বেশ ফলাওভাবে এটা আমরা আমাদের পক্ষ থেকে জানিয়েছি, নাহিদ সাহেবও জানিয়েছেন যে ওই সময় নগদ কিন্তু বাংলাদেশ ব্যাংকের প্রশাসনের আন্ডারে ছিল, এবং নাহিদ কিন্তু তখন দায়িত্বে ছিলেন না, এবং উনি কিন্তু এখন ফয়েজ সাহেবের এপিএস ছিলেন, এবং ফয়েজ সাহেবও দেখলাম বিশাল একটা স্টেটমেন্ট দিয়েছেন। এখন আমি আপনাকে অন্য একটা দিক বলি, আমি কোনো গুড সাইন এবং আমি ব্যাড সাইনের দিকে যাব না। আপনি দেখেন তরুণ দল, নতুন দল, গণ অভ্যুত্থান থেকে বের হওয়া দল, 2 মাস 3 মাসের দল, কিন্তু আপনি দেখেন যেইভাবে সিস্টেমেটিক্যালি গণমাধ্যম এবং পুরনো স্টাবলিশমেন্ট এবং অন্যান্য মিডিয়া, বিএনপির মিডিয়া সেল পর্যন্ত এটা দিয়েছে, আমি সবচেয়ে আশ্চর্য হয়েছি এত বড় একটা রাজনৈতিক দল কিভাবে এই জিনিসটা ওনাদের ভেরিফাইড পেজ থেকে দেয়।
সীমান্তে প্রতিদিন প্রায় 1000-এর মতো মানুষ পুশিন হয়েছে, কোস্টাল এরিয়াতে বন্যা হচ্ছে, নাফ নদে 100-150 জেলে, হ্যাঁ শেষ করছে, এগুলো নিয়ে কোনো বক্তব্য নাই। ওনারা কিভাবে যে জিনিসটা একটা প্রোপাগান্ডা, পুরা একটা গণমাধ্যমের একটা টায়ার পুরনো এস্টাবলিশ। দেখেন আমাদের কিন্তু কোনো পরিচিত তার খবর প্রকাশই করবে, কিন্তু সেটা প্রোপাগান্ডা। আপনি দেখেন সেই মুহূর্তে কিন্তু এটা যে তোয়েব সাহেবের পিএস, কোনোখানে কিন্তু এটা বর্ণনা নাই। এবং তোয়েব সাহেব যে স্টেটমেন্ট দিয়েছেন যে তার স্ত্রীকে ওখানে নেওয়াটা হয়তো তার ভুল হয়েছে, এটা আমি স্বীকার করছি। কালের কণ্ঠ জাস্ট এতটুকু হেডলাইন করেছে, ক্লিয়ার একটা একদম ক্লিয়ার প্রোপাগান্ডা চড়ানো হয়েছে। এটা একটা পুরো সাইবার অ্যাটাকের মতো। দেখেন 30 সেকেন্ড, আমাদের কিন্তু কোনো নতুন দল, আমাদের কিন্তু কোনো পরিচিত গোয়েন্দা সংস্থা নাই যে আমরা গোয়েন্দা প্রতিবেদনকে সংবাদ প্রতিবেদন বলে প্রচার করব। আমাদের কিন্তু কোনো পুরনো এস্টাবলিশমেন্টে আমাদের কোনো গডফাদার নেই। ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।